আমি পৌঁছে গেছি দীঘা ফাইনালি। দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে সেই দীঘার গেট। এটার জন্যই তো ছুটে আসা। জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ। দীঘার দিকে যত এগিয়ে যাচ্ছি দেখো রাস্তার ধারে ধারে এরকম হাতা কাটিয়ে ডাব বিক্রি করছে আর হাত বাড়িয়ে বাড়িয়ে ডাব ডাব দেখো কত ডাবলা করতে হয়। ঢেউটা আসছে দেখো, জাস্ট ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। দীঘা প্রত্যেক ভ্রমণপ্রিয় মানুষের কাছে খুবই পছন্দের একটা জায়গা। আর আমাদের বাঙালিদের কাছে দীঘা মানে হচ্ছে একটা আবেগ আর কিছুটা ইমোশনের মতো কাজ করে। কারণ বাঙালি হয়ে এখনো পর্যন্ত দীঘা ঘুরতে যায়নি এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। এমন অনেকেই আছে বছরে একবার হলেও দীঘাতে ঘুরতে যাবেই। বর্তমানে দীঘাতে তৈরি হয়েছে একটি সুন্দর জগন্নাথ মন্দির, আর এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে বহু মানুষ দীঘাতে ঘুরতে যাচ্ছে। দীঘাতে বিভিন্ন রকম ভাবে যাওয়া যায়, তবে আমি গিয়েছিলাম বাইক। জাস্ট ফাটাফাটি লাগছে গুরু, ফাটাফাটি লাগছে, কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না। দুর্দান্ত মজা করছি। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে 100 কিলোমিটার রাইড করে আমি চলে এসেছি এখন কোলাঘাট ব্রিজের। এটা হচ্ছে রূপনারায়ণ নদী। আর দেখো দূরে রেল লাইন, আর তার উপর দিয়ে যাচ্ছে ট্রেন। আর এখানে দাঁড়িয়ে আছে আমার বাইক। আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে প্রায় 7:36। তো সকালবেলা ঘুম থেকে উঠে 100 কিলোমিটার রাইড করে চলে এসেছি কোলাঘাট ব্রিজের উপর, বিকজ আজকে যাচ্ছি আমি দীঘা। আমাদের সকলেরই খুব প্রিয় জায়গা দীঘা। তো দীঘাতে যাচ্ছি, আর দীঘাতে যাওয়ার একটাই কারণ জগন্নাথ মন্দিরকে দর্শন করার। জগন্নাথ মন্দির দর্শন করবো, প্লাস দীঘাতে 2টো রাত কাটাবো। দীঘার পিছে ঘুরবো, সমুদ্রে চান করবো, তারপর ব্যাক করবো। শুরু করছি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। জয় মা কালী, দুর্গা দুর্গা। দুপুর পরে সবাইকে সুপ্রভাত। বেরিয়ে পড়েছি আমার একটা নতুন ট্রিপে। আর ওইটা টাইম হয়ে গেছে 5:20। কথা ছিল 4টের সময়। সকালে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোতে বেরোতে লেট হয়ে গেল। সল্টলেক সেক্টর 5 মেট্রো স্টেশন। আমার আগে ফুয়েল আপ করতে হবে। পেট্রোল পাম্পে গেলাম, এখনো খোলেনি। প্রত্যেকবারের মতো এবারেও প্রচন্ড এক্সাইটেড। আর আজকে ডেটটা বলে দিই, আজকে হচ্ছে 6 জুন 2025, ফ্রাইডে। তো এই ফ্রাইডে, স্যাটারডে আর সানডে এই 3 দিনের মধ্যে পুরো রাইডটা আমি কমপ্লিট করবো। আজকে যাচ্ছি, 2 দিন থাকবো, আর সানডেতে ব্যাক করবো। তো রুট প্ল্যানটা তোমাদের বলে দিই। কলকাতা থেকে দীঘা যাওয়ার যে রুটটা আমাকে গুগল ম্যাপ দেখাচ্ছে। আমার বাড়ি তো নিউ টাউন। নিউ টাউন থেকে দীঘার দূরত্ব দেখাচ্ছে 890 কিলোমিটার মতো। আর আমি এখন চলে এসেছি মা ফ্লাইওভার। তো এখান থেকে সোজা মা ফ্লাইওভার হয়ে দুটো হুগলি সেতু ধরে নেবো। দুটো হুগলি সেতু হয়ে সাঁতরাগাছি স্টেশনের পাশ দিয়ে আমার পা দিক নেবো মুম্বাই হাইওয়ে। তারপর ওখান থেকে সোজা কোলাঘাট, কোলাঘাট হয়ে দীঘা। তো এই হচ্ছে রুট প্ল্যান। আর 4 ঘন্টা মতো দেখাচ্ছে লাগবে সময়। আর হঠাৎ করে দীঘা যাওয়ার একটাই উদ্দেশ্য, আমাদের তোমরা সকলেই জানো যে দীঘাতে পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘাতেও একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। তো সেটা দেখাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো
জগন্নাথ মন্দির দেখবো। আর জাস্ট 2 দিন দীঘাতে কাটাবো, একটু রিল্যাক্স করবো। অনেকদিন বাদে হয় রাইডে বেরিয়েছি, 2 দিন জাস্ট চিল করবো। আর এবার ট্রিপটা এবারে কিন্তু আমি একাই যাচ্ছি, মানে সোলো ট্রিপ করছি। তো কোথায় থাকছি, কত টাকা খরচা হচ্ছে, কিভাবে ঘুরবো, সবকিছু তো থাকছে ভিডিওর মধ্যে। তো শুনে থাকো, সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ইনফরমেটিভ তো হতে চলেছে, প্লাস আনন্দ মজা সবকিছুই হবে। সত্যি কথা বলতে গত সপ্তাহে আমি বেরিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে, বাট ভাই বিভৎস বৃষ্টি, বিভৎস বৃষ্টি, মানে দীঘা হুগলি সিটি থেকে যে বৃষ্টি শুরু হলো, তারপর একটু কোনাঘাট পর্যন্ত সেই লেভেলের বৃষ্টি, পুরো ভিজে ভিজে গেছিলাম। তারপর কোলাঘাট থেকে আবার ব্যাক করতে হচ্ছে, কারণ আমি ওয়েদার রিপোর্ট তখন চেক করলাম, দীঘাতে দেখাচ্ছে যে আগামী 2 দিন ধরে মারাত্মক বৃষ্টি হবে। আর ওয়েদার একদমই বাজে থাকছে। তো সেই কারণে কোলাঘাট থেকে আমি ব্যাক করেছিলাম গত সপ্তাহেই। হয় এরকম, আর সব ট্রিপ তো সাকসেসফুল হয় না। তো মনটা খারাপ করে আমি এতদিন ব্যাক করে এসেছিলাম। আর আজকে আবার বেরিয়ে পড়েছি সেই দীঘার উদ্দেশ্যে। মানে পুরো কি বলবো, মানে মনটা শুধু দীঘা 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 করছে, মানে কখন যাবো সেটুকুনি শুধু অপেক্ষা। এই যে ডান দিকে নবান্ন ব্রিজ, সোজা চলে যাবো পুরো হুগলি সেতু হয়ে নবান্নের পাশ দিয়ে বেরোবো আমরা। তো বন্ধু চলে এসছি এখন দ্বিতীয় হুগলি সেতুর উপরে। আর সকাল পুরোপুরি হয়ে গেছে একদম, বাবা দেখতে পাচ্ছি ডান দিকে, আর সামনে দেখো এইরকম একটা ভিউ সকালবেলা, অসাধারণ লাগছে, অসাধারণ। অনেকদিন বাদে রাইডে বেরোলাম, আবার ষোলো ট্রিপ, দুর্দান্ত লাগছে ভাই, দুর্দান্ত। প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছে শুধু, দারুণ লাগছে, দারুণ দারুণ। তো ফুয়েল আর তো করাতে পারলাম না, আমাদের ওখানে 2টো পেট্রোল পাম্পে গেলাম, 2টো পেট্রোল পাম্পে দেখাচ্ছে মানে বন্ধ ছিল, দড়ি টাঙিয়ে রেখেছে। তো সামনের দিকে এগিয়ে যাই, তেলটা ভরবো, তারপর লম্বা টান দেবো। আর হোটেল টোটেল কিছুই বুকিং করিনি আমি, সব ওখানে গিয়ে বুকিং করবো। কোথায় থাকছি, কত টাকা কি লাগছে, সবকিছু বলবো তোমাদেরকে। এর আগে আমি একবার গেছিলাম আমার দিদি জামাইবাবুর সাথে, সেটা গাড়িতে গেছিলাম। আর এবারে নিজের বাইকে একাই চললাম দীঘার উদ্দেশ্যে, আলাদাই মজা হচ্ছে, আলাদাই মজা। এই যে এখান থেকে নিয়ে নিতে হবে হচ্ছে কোনা এক্সপ্রেস, কোনা এক্সপ্রেস হয়ে যেতে হবে। বাইক চলে যাবে। তো এই যে দেখতে দেখতে পাচ্ছ লেখা আছে কোনা এক্সপ্রেস, এটা দিয়ে সোজা। আর এবারে টিপে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার নতুন রাইডিং গিয়ার কিনেছি, মানে নতুন একটা রাইডিং জ্যাকেট কিনেছি বলতে গেলে। রাইডিং গিয়ারের মধ্যে সবে একটা জিনিস আমার হয়েছে, রাইডিং জ্যাকেট। তো সেটা সম্পর্কেও তোমাদেরকে বলবো। প্রথমবার পরেছি বাইক, ঘেমে চান হয়ে গেছি পুরো, পরে আমি লাগেজ বাঁধছিলাম, পুরো ঘেমে চান হয়ে গেছে। আর সেই মানে ঘামের সেই ঠান্ডা ঠান্ডা ভাবটা এখন লাগছে। কথা বলতে বলতে চলে এসেছি ভাই আচ্ছা ব্রিজের উপরে, NH12 এর উপরে যে ব্রিজ, এখানে সবসময় বলতে গেলে লরির খুব চাপ থাকে। তো তোমরা একটু সাবধানে গাড়ি চালাবে, আর একদম গাড়িটা নিয়ে নেবে, আর হর্ন দিতে দিতে যাবে। বাদিকটা হচ্ছে সাঁতরাগাছি স্টেশন। প্রথমবার ভাই এত সকালে সাঁতরাগাছি স্টেশন ক্রস করছি। সাঁতরাগাছি স্টেশন রাস্তা ধারে পেট্রোল পাম্প পেলাম,
দেখি এটা আবার খোলা আছে কিনা। এখান থেকে ফুল একটা করিয়ে নি, তাহলে আর ওদিকে কোথাও দাঁড়াতে হবে না। দেখি অনলাইন হবে তো। অনলাইন আপনাকে তাহলে ওখানে গিয়ে মারতে হবে। কত? ফুল ট্যাঙ্ক করো। এটা করিয়ে নিলাম এখান থেকে। মোটামুটি 500 টাকার মতো সেল হয়েছে, 502 টাকা। তাতেই দেখলাম ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। বেশি করে ভরিনি আমি, আর দুটো দুটো একটু জায়গা রেখে দিয়েছি। প্রত্যেক বাড়ির দুটো দুটো তেল ভরি, মানে ক্যাশে পেমেন্ট করলাম, সেই কারণে বেশি দুটো দুটো তেলটা ভরিনি। যে পেট্রোল পাম্পে তেলটা ভরলাম, এখান থেকে জাস্ট 1 মিনিট কি 2 মিনিট, তারপরে এই যে বাঁদিকে যে সিটে উঠবে না তোমরা, বাঁদিক নিয়ে নেবে। কলকাতা থেকে তোমরা যারা দীঘা রোড ট্রিপ করছো নিজেদের বাইক নিয়ে বা 4 চাকা নিয়ে, তো তোমরা এই রুটটাই নিয়ে নেবে। এটা গিয়ে উঠে যাচ্ছে মুম্বাই হাইওয়েতে। এই যে উঠে গেলাম, এখন এইটা দিয়েই একটা লম্বা জার্নি হবে আমার। আর এই সিস্টেমের এখন শুধু রাস্তাটা দেখো, খুব মাখনের মতো রাস্তা। আর আওয়াজ শুনতে পাচ্ছ, একটা বাস যাচ্ছে ভলভো, মানে খুব রাত্রি চালাচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক করছে। আমি এখনো অব্দি ওভারটেক করতে পারিনি। ওই যে দেখতে পাচ্ছ আমার সামনে সাদা কালারটা, খুব এদিক ওদিক করছে। তো বাঁদিক দিয়ে ক্রস করলাম, বাঁদিক দিয়ে ক্রস করা উচিত নয়, কিন্তু খুব এদিক ওদিক করছে, তাই ক্রস করে বেরিয়ে আসলাম। আর NH-16 কন্ডিশন দেখো, শুধু মাখনের মতো রাস্তা। তো বাইকারদের জন্য কিন্তু এইরকম রাস্তা just, এটা হচ্ছে বেসিক্যালি চেন্নাই এক্সপ্রেস, চেন্নাই যাওয়ার হাইওয়ে। আর এখান থেকে চেন্নাই ডিস্টেন্স জানো কত দেখাচ্ছে? 1652 কিলোমিটার। ও বাবা রে বাবা, 1652 কিলোমিটার। তার থেকে দীঘা হচ্ছে মাত্র 200 কিলোমিটার, আর চেন্নাই হচ্ছে 1652 কিলোমিটার। এরকম রাস্তা হলে আর কি চাই। তো কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ এখন এই রাস্তাতেই থাকতে হবে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই, তারপরে আবার কথা হচ্ছে। আজকের দিনের প্রথম টোল গেট ক্রস করব, দেখাচ্ছে আর 500 মিটার পরেই টোল গেট আছে। তো চলে এসেছি আমি ঝুলাগড় টোল প্লাজা। আর একদম বাঁ দিক দিয়ে নিয়ে নেবো, কারণ তোমরা সবাই জানো বাইকে কোনো টোল লাগে না। এখন ক্রস করছি ঝুলাগড় টোল প্লাজা। আজকের দিনের প্রথম টোল গেট ক্রস করা হয়ে গেল। কলকাতাকে তো অনেকক্ষণ আগেই টাটা করে দিয়েছি। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে মনে হচ্ছে কেমন একটা হালকা হালকা ফিল হচ্ছে। তা দেখলাম কি, এলবো এই লি গার্ডটা পরে আসতে ভুলে গেছি আমি। প্রত্যেক বাড়ি আমি সব কটা টিপেই কিছু না কিছু ভুলে গেছি, আর এবারেও এলবো গার্ডটা পরতে ভুলে গেছি। তো একদমই এটা ঠিক হয়নি, এলবো গার্ডটা পরা আমার উচিত ছিল। তো কিছু না হলেই এখন ভালো, কিছু হলে তো পুরো গেল। তো তোমরা চাইলে কোলাঘাট ব্রিজ ক্রস করার পরে এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে, এখান থেকে তোমরা সকালে ব্রেকফাস্ট করতে পারো। দেখছো কত গাড়ি দাঁড়িয়ে আছে, যেহেতু আজকে উইকেন্ড, মানে ছুটির দিন আছে, গভর্নমেন্ট হলিডে। তো সেই কারণে প্রচুর এখানে গাড়ি দাঁড়িয়ে আছে। তো NH-16 দিয়ে আসার পরে তোমাদেরকে এই বাঁদিক নিয়ে নিতে হবে দীঘার জন্য। বাঁদিক আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। এই যে লেখা আছে দেখতে পাচ্ছ, বাঁদিক হচ্ছে দীঘা হলদিয়া, এই রাস্তাটা তোমাদের নিতে হবে।
ওয়েদার তো এখনো অব্দি জাস্ট ফাটাফাটি, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার, মানে রোদ্দুর তো নেই। কিন্তু ভাই এই রাইডিং জ্যাকেট পরে আমার যা গরম লাগছে না ভাই, বিভৎস গরম লাগছে। মানে রীতিমতো কোনাঘাট ব্রিজে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ঘেমে পুরো চান হয়ে গেছে আমি। আমি রাইডিং জ্যাকেট পরে যে এত কষ্ট হয় ভাই, এই প্রথমবার বুঝতে পারছি। আগে তো কোনোদিনই রাইডিং জ্যাকেট আমি পরিনি, প্রথমবার রাইডিং জ্যাকেট পরলাম। এর অনেকগুলো প্যাডিং আছে, চেস্ট প্যাডিং আছে, পিছনে ব্যাক প্যাডিং, এলবো, শোল্ডার, এত কিছু প্যাডিং আছে। এর জন্য বিভৎস ভারী, আর পরে ভাই হেভি কষ্ট হচ্ছে আমার। কিছু করার নেই, রাইডিং গিয়ার মাস্ট ফর লং রাইড। তো তোমাদের বলবো, তোমাদের যাদের রাইডিং গিয়ার নেই, একটু কষ্ট করে হোক একটা যে কোনো রাইডিং গিয়ার কিনে নিও। তাতে কিন্তু রাইডিং এর ক্ষেত্রে অনেকটাই তুমি সেফটি পাবে। আর এদিকে রাস্তাটা দেখো ভাই, দারুণ লাগে, দারুণ। আর 1 কিলোমিটার বাদে মেছেদা আসবে। আর এখানে একটা রেল আছে দেখছি, আর একটা ছোট্ট ব্রিজ। আহ উপর দিয়ে দেখো কি সুন্দর কারখানা থেকে ধোঁয়াগুলো উঠছে, আর আকাশে সাদা সাদা মেঘের মেঘ ভেসে বেড়াচ্ছে। বেশ দারুণ লাগছে জায়গাটা। আর এদিকটা তো আস্তে আস্তে গাছপালা দেখছি বাড়ছে, দারুণ লাগছে, দারুণ। তো আজকের দিনের সেকেন্ড টোল প্লাজা, সেকেন্ড টোল প্লাজা। এবার শুধু ল্যান্ডস্কেপটা শুধু দেখো, কত সুন্দর লাগছে। মানে কি বলবো, দারুণ একটা ওয়েদার। আকাশে সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, আর এই রকম প্রকৃতির ভিউ। তো তোমরা একটু এই প্রকৃতিকে এনজয় করো, আমি ততক্ষণে একটু সামনের দিকে এগিয়ে যাই। তো আমি এখন চলে এসেছি নন্দকুমার, যে গোল আইল্যান্ডটা আছে এটা ক্রস করবো, আর এখান থেকে নিয়ে নিতে হবে ডান দিক। এতক্ষণ পর্যন্ত ছিলাম NH 116-এ, আর এই নন্দকুমার আইল্যান্ড থেকে পুরো ডান দিক নিয়ে দীঘার দিকে চলে যাব। আর এটা হচ্ছে 116B এই রোডটা, আর এটাই সোজা চলে যাচ্ছে একদম দীঘাতে। আর ঘড়ির কাঁটায় বলছে এখন ভাই 8টা 42, আর এখনো যেতে হবে আমাকে 86 কিলোমিটার। 2 ঘন্টা 13 মিনিট মতো দেখাচ্ছে। এবার একটু হালকা খিদে খিদে পাচ্ছি, সকালে তো বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি। তো এবার দেখি সামনে কোনো একটা দোকান থেকে একটু ব্রেকফাস্ট করে নেবো। হলদিয়া রিভার এখন ক্রস করছি, নন্দকুমার আইল্যান্ড ক্রস করার পরে সোজা আসলে আবার একটা নদী বাড়াতে হবে, হলদিয়া নদী। আর সেই তার উপরে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এদিকে রাস্তার কন্ডিশন বলতে পারো খুবই ভালো, রাস্তার কন্ডিশন খুব একটা খারাপ না। তো দীঘা আর লেখা আছে দেখো 78 কিলোমিটার। তো এখানে একটা দোকানে দেখি একটু সকালে ব্রেকফাস্টটা করে নিই, দেখি কি পাওয়া যায়। বন্ধুরা, দীঘা এখনো 78 কিলোমিটার। তো এখান থেকে অর্ডার করলাম 4 পিস কচুরি, আর এখন সময় গেছে 8টা 49। তো চলো খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। মাঝে মাঝেই কিন্তু রোডে মাঝখানে মাঝখানে বেশ কিছু বাম্পার আছে, আর স্পিড ব্রেকার, স্পিড ব্রেক করার জন্য ওই ব্যারিকেড দেওয়া আছে। আবার কিছুটা এগিয়ে আসার পরে চণ্ডীপুর থেকে ক্রস করে কিছুটা এগিয়ে আসার পর আবার একটা ব্রিজ করলো। এটা সম্ভবত বাইপাস করার জন্য ব্রিজটা। ব্রিজের নিচে দেখলাম অনেক বাজার আছে। আর এদিকে রাস্তাটাও বেশ ভালো, খারাপ না, তবে এদিকে যান চলাচলটা একটু বেশি, মানে গাড়ির চাপটা একটু বেশি আছে। তো সেই জন্য বেশি জোরেও চালানো যাচ্ছে না, আস্তে আস্তে চালাতে হচ্ছে। আর আস্তে আস্তে চালানোটাই ভালো, কারণ এখানে মাঝে মাঝেই মামারা দেখি দাঁড়িয়ে আছে গাড়ি ধরার জন্য। বেলা যত বাড়ছে, রোদ্দুরও তত বাড়ছে।
এদের কি ধরে না, এই যে উইদাউট হেলমেটে গাড়ি চালাচ্ছে, এতে এক সাহেব যাচ্ছে উইদাউট হেলমেট, এখানকার লোকাল মনে হচ্ছে, লোকাল সাপ্লাস, দীঘা 59 কিলোমিটার, বোগা 30, কিছুটা এরকম অবস্থা। আস্তে আস্তে রাস্তাটা কত শুরু হয়ে এসছে, আর রাস্তায় জ্যামও শুরু হয়ে যাবে। এই জন্য বলে সকাল সকাল আসো, সকাল সকাল। রাস্তার কন্ডিশন দেখো শুধু, বিভৎস জ্যাম রাস্তায়, বিভৎস জ্যাম। এবারে ভিউটা দেখো দারুণ, দিগন্ত ফাঁকা মাঠ, সামনে কিছু ঝাউবন মনে হচ্ছে, এটা দারুণ লাগছে। এদিকে ইউক্যালিপটাস যে গাছটা হয় না, সেই গাছ, দারুণ লাগছে। এদিকেও আর ইউক্যালিপটাস গাছ লম্বা লম্বা, আমরা ছোটবেলায় লম্বু গাছ বলতাম, ব্যাপক লম্বা হয় এই গাছগুলো। এখানে আবার কি সিন, আবার কিছুটা এগিয়ে আসার পর দেখছি বিভৎস একটি জ্যাম, একটা বাস দেখছি কোনাকুনি ভাবে দাঁড়িয়ে আছে রাস্তার মাঝখানে, কি অবস্থা বুঝতে পারছি না। যাই দেখি কি সিন, রাস্তার মাঝখানে ভালো লাগে। বলছে তোর গলা নামাবো, এইসব বলছে আর গালাগালি দিচ্ছে, আর ঝগড়া হচ্ছে, রাস্তা পুরো বন্ধ করে মারামারি। কি দিন রে ভাই। দীঘার দিকে যত এগিয়ে যাচ্ছি দেখো রাস্তার ধারে ধারে এরকম ছাতা কাটিয়ে সব মাসিরা দাদারা ডাব বিক্রি করছে, আর হাত বাড়িয়ে বাড়িয়ে ডাকছে। ডাব দেখো কত ডাকালা বসে আছে, দেখি একটা ডাব খাই। কত করে ডাব? এখান থেকে একটা ডাব খেলাম, 8 টাকা নিল। জলটা ভাই আরেকটু বেশি হলে ভালো, জলটা একদমই কম ছিল, পার্পল ছিল। তো এখন ক্রস করছি কালীনগর ক্ষুদিরাম সেতু। তো বন্ধু ঘড়িতে টাইম হয়ে গেছে এখন সকাল 10:30, আর প্রায় এখনও 1 ঘন্টা মতো লাগবে দেখাচ্ছে দীঘা ঢুকতে। আর এবার আবার একটা সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছি সামনে, দেখো দিগন্ত পুরো বাঁদিকটা মাঠ, আর ডান দিকে বড় বড় আবার গাছ দেখতে পাচ্ছি, দারুণ লাগছে, কিন্তু দারুণ লাগছে। এদিকে যত দীঘার দিকে এগোচ্ছি মাঝে মাঝেই কিন্তু সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ আসছে, দারুণ লাগছে দেখতে। এদিকে গাছগুলো দেখো এত সুন্দর, এত বড় বড়, আর গাছের ছায়া দারুণ লাগছে, দারুণ। লম্বা লম্বা ইউক্যালিপটাস গাছ, তার সাথে এরকম রাস্তা, জাস্ট দারুণ লাগছে, দারুণ। রাস্তার এই জার্নিটাই কিন্তু দারুণ লাগে। দেখো তোমাদের একটা জিনিস দেখায়, স্পিড রেস্ট্রিকশন ফর NH 116 ফিট, বাইকারদের জন্য 50 কিলোমিটার/আওয়ার, 4 হুইলার কারের জন্য 60 কিলোমিটার, কার্গো ক্যারিজের জন্য 65 কিলোমিটার, বাসেস 65 কিলোমিটার, আর ট্রাক 55 কিলোমিটার/আওয়ার।
তার অর্ডার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরো বুঝতে পারছো। এই বোর্ডটা তোমাদের দেখিয়ে দিলাম। যারা বাইক নিয়ে আসছো আর দীঘার এই NH 116 এই রোডে যারা আসছো, তো তোমরা গাড়ি কিন্তু আসতে চালিও, জোরে চালালেই কিন্তু মাঝে মাঝেই স্পিড ব্রেকার আছে, দুর্ঘটনা ঘটতে পারে। আর মাঝে মাঝে এরকম বড় বড় বাস দেখতে পাচ্ছ আসছে, সিঞ্জিনি কলকাতা দীঘা, ময়ূরী কলকাতা দীঘা, এরকম বড় বড় লাক্সারি বাস আছে, এগুলো সব কলকাতা ব্যাক করছে আই থিঙ্ক, আমার মনে হয় দীঘা থেকে কলকাতা ব্যাক করছে। এরকম বড় বড় বাস কিন্তু আসছে। আর রাস্তার লেনটা দেখছো কতটা সরু হয়ে গেছে, এরকম একটা সরু রাস্তা দিয়ে টু ওয়ে গাড়ি যাচ্ছে যাচ্ছে আবার আসছে। তো সেই কারণে তোমরা একটু আস্তে সাবধানে গাড়ি চালাবে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই বাসগুলোকে ওভারটেক করা ভাই হেভি রিস্ক, হেভি রিস্ক। দীঘা 13 কিলোমিটার, তাজপুর 5 কিলোমিটার। আর এই জায়গাটার নাম বলিসাই। এই যে এটা দিয়ে মনে হচ্ছে তাজপুর চলে যাচ্ছে, আর আমি এখন যাচ্ছি সোজা দীঘা থেকে। বন্ধু ফাইনালি ফাইনালি আই রিচ দীঘা। আমি পৌঁছে গেছি দীঘা ফাইনালি। দেখতে পাচ্ছ দূরে দেখা যাচ্ছে সেই দীঘার গেট, যা এতদিন ধরে শুধু সোশ্যাল মিডিয়ায় দেখে এসেছি। এই ফার্স্ট টাইম বাইক নিয়ে, নিজের বাইক নিয়ে কলকাতা থেকে 200 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি ভাই দীঘা। আর এই সেই দীঘার গেট, এইটার জন্যই তো ছুটে আসা। জাস্ট দারুণ লাগছে, দারুণ দারুণ। তো এখানে একটু দাঁড়াবো, কটা ছবি তুলবো। এতদিন ধরে শুধু সোশ্যাল মিডিয়ায় দেখে আসছি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এ সবাই এরকম রোড টিপ করে আর দীঘার এই গেটের নিচে এসে দাঁড়ায়, অনেক ছবিও তোলে। তো ফাইনালি বন্ধু সেই দিন আজকে চলে এসছে, আমিও চলে এসেছি দীঘার সেই গেটের নিচে। আর এখানে বেশ কয়েকটা ফটো তুললাম। এই যে দেখা যাচ্ছে ভাই সমুদ্র, সি বিচের ধারে চলে এসছি ভাই, এই দেখো সেই দেখা যাচ্ছে। একটু বাদেই আসছি, আগে হোটেলটা ঠিক করি। দারুণ লাগছে ভাই, দারুণ লাগছে। প্রথমবার বাইক নিয়ে চলে এসেছি দীঘা। দারুণ দারুণ লাগছে, দারুণ ভাই। তো সবার আগে আমাকে একটা হোটেল নিতে হবে। ফ্রেশ হয়ে এখন চলে এসেছি লাঞ্চ করতে। তো বন্ধুরা বললে বিশ্বাস করবে না তোমরা, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমি ওল্ড দীঘা, নিউ দীঘা, প্লাস এদিকে যে হেলিপ্যাড গ্রাউন্ড আছে সব দিকে শুধু বাইক নিয়ে ঘুরছি। কোথাও একটাও রুম খালি নেই, যেদিকেই যাচ্ছি বলছে রুম ফুল। আর সিঙ্গেলদের জন্য তো একদমই রুম দেওয়া হবে না। কালকে কালকে খালি হবে না, কালকে খালি হলেও আর যাওয়া যাবে না, বাস আছে সোমবার। দাদা রুম আছে? রুম নেই। অবশেষে বহু কষ্টে অনেক খোঁজাখুঁজি করার পরে এই রুমটা আমি পেয়েছি। তো বন্ধুরা এই হচ্ছে রুমের ভিতরে। এখানে একটা বড় মিরর আছে, মিররের পাশে এখানে একটা ডাস্টবিন দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুম বা বাথরুম বলতে পারো। বাথরুমের ভিতরে বালতি, মগ, এখানে একটা বেসিন আছে, এখানে সাবান টাবান রাখার আমি রেখে দিয়েছি, সাবান, ফেস ওয়াশ। এখানে একটা মিরর আছে, শাওয়ারও আছে। আর বাথরুমটা কিন্তু নিট ক্লিন একদম, দেখো বাথরুমটা পুরো নিট ক্লিন। আর এটা বাংলা কোমোড, বাংলা প্যান আছে। আর রুমের ভিতরে এবার দেখাই, এখানে একটা ফ্যান আছে, আমি নন এসি নিয়েছি। আর এই মোটামুটি বেডের সাইজটা যথেষ্ট বড়, মানে দুজন আরামসে শুতে পারবে। আর এখানে আমার দেখতে পাচ্ছ এই সব জিনিসপত্র রাখা আছে। তো ওভারঅল আমার এই রুমটা 1500 টাকা পড়েছে, 1500 টাকা পার নাইট। তো আমি 2 দিনের জন্য বুকিং করেছি। আজকে থাকবো, কালকে থাকবো,
সানডেতে হবে চেক আউট। তো প্রচুর খোঁজাখুঁজি করার পরে ফাইনালি তো আরেকটা জিনিস দেখানো হয়নি, এখানে একটা এই জামা কাপড় ঝোলানোর জন্য একটা হুকিং করা আছে, হুক করা আছে। আর অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে, তোমরা যারা মোবাইল বা গ্যাজেট অন্য গ্যাজেট নিয়ে আসবেন তারা কিন্তু এখানে চার্জিং করতে পারবে। এই একটা আছে, এই একটা আছে, আর এই একটা আছে একদম বেডের সাথে। তো আমি যখন পুরুলিয়াতে ছিলাম তখনও বেডের সাথে এরকম একটা ব্ল্যাক পয়েন্ট পেয়েছিলাম। তো এইটা আমাদের কাছে খুব সুবিধা হয়, শুয়ে শুয়ে ফোন চার্জে বসিয়ে ফোনটা ইউজ করা যায় বা অন্যান্য সময় সব জিনিসপত্রগুলো চার্জ দেওয়া যায়, এটা খুব সুবিধা হয়। তো চলো লাঞ্চ করে নিই, তারপর যাব জগন্নাথ মন্দির দর্শন করতে। আর তার আগে বলে দিই লাঞ্চে কী কী আছে। ফিশ থালি অর্ডার করেছি, 120 টাকা দাম পড়লো। তো এখানে দিয়েছে আলু ভাজা, পাঁপড়, মাছের মাথা দিয়ে একটা সবজি, ডাল, আর একটা ফুলকপি আলু সবজি, আর একটা কাতলা মাছের পিস। তো চলো লাঞ্চ করে নিই। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। এই পার্টের ভিডিওর মধ্যে আমি পুরো রোড ট্রিপটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নেক্সট পার্টে তোমাদের সঙ্গে পুরো জগন্নাথ মন্দিরটা ঘুরে দেখাবো আর খুঁটিনাটি সমস্ত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।